দর্শক, শুরুতেই বলে রাখি, রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন এবং দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুনছিলেন দর্শক, আমরা একটু আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য শুনছিলাম। সকাল থেকেই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিনিয়র নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা, এবং সেটাও আমরা জানতে পেরেছি। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যেই তিনি মহাসচিবের পদ থেকে পদত্যাগও করেছেন এবং একটু পরেই তার নির্বাচন কমিশনে যাবেন এবং সেখানে মনোনয়নপত্র জমা দেবেন, যেটা আমাদের সহকর্মীরা আগে থেকে জানাচ্ছিলেন। এবং সকাল থেকেই মোহাম্মদ হুসাইন, আমাদের সহকর্মী, তিনি এই আছেন সচিবালয়ে এবং প্রতিনিয়ত তার কাছ থেকে আপডেট জানছি, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মোহাম্মদ হুসাইন, আমরা বৈঠকের আপডেট পেয়েছি এবং আমরা দেখতে পেলাম একেবারে শেষ মুহূর্তে আমরা সরাসরি সম্প্রচারে ঢুকেছি যখন রুহুল কবির রিজভী কথা বলে চলে গেলেন। একটু বিস্তারিত জানতে চাই তিনি কি বলেছেন এবং কটা নাগাদ তারা নির্বাচন কমিশনে যাবেন এবং মনোনয়নপত্র জমা দেবেন। রাকিব, এখনো পর্যন্ত আসলে যে মিটিংটি হওয়ার কথা রয়েছে সেই মিটিংটি চলছে। এই মিটিংয়ের মাঝখানে দলের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সাথে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, দুঃখিত, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল তিনি ছিলেন। এবং রুহুল কবির রিজভী যেমনটা বললেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে মাত্রই পদত্যাগ করেছেন এবং বিএনপি থেকে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাদের রাষ্ট্রপতি পদের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এবং এই মিটিং শেষে ১:৩০টার পরে কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে তার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এখনো পর্যন্ত আসলে বৈঠক চলছে। আমরা প্রশ্ন করেছিলাম যে বিএনপি মহাসচিবের পদ থেকে যেহেতু পদত্যাগ করেছেন, মহাসচিবের দায়িত্ব কে পালন করবেন। স্বাভাবিকভাবে সাংগঠনিকভাবে তাদের যে দলীয় সংবিধান রয়েছে সে অনুসারে সিনিয়র যুগ্ম মহাসচিব এই দায়িত্ব পালন করে থাকেন। ফলে এখন পর্যন্ত মোটামুটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিশ্চিত করেছেন তিনি যে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রার্থিতা করবেন এবং তার মনোনয়ন পত্র জমা দেওয়া হবে আজকে ১:৩০টার পরে। সচিবালয় থেকে চিফ হুইপ সহ আরো বেশ কয়েকজন যাওয়ার কথা রয়েছে একদম। এবং সচিবালয়ে আমাদের সহকর্মী তো আছেনই আগে থেকে, ফারজানা আক্তার, তার সঙ্গেও নিশ্চয়ই কথা হবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ হুসাইন আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। এবং আপনি তো আছেনই, বৈঠকটা শেষ হলে নিশ্চয়ই আরও তথ্য আপনার কাছ থেকে জানতে পারবো। আমাদের সঙ্গে সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। এদিকে গণতন্ত্রের চর্চায় প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন চায় 11 দলীয় ঐক্য। রাষ্ট্রপতি পদে অলি আহমেদকে প্রার্থী করে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র জমা দিয়ে একথা বলেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এর আগে সকাল 11টার দিকে তারা নির্বাচন কমিশনে যান। এরপর প্রধান নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন। তিনি বলেন, জামাত জিতবে কি হারবে সেটা বিষয় না, তবে নির্বাচন প্রতিযোগিতামূলক করতেই প্রার্থী দিয়েছে 11 দল। বিএনপির মধ্যে প্রার্থী বাছাই নিয়ে দ্বিধা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সচিবালয়ে দলীয় বৈঠক করায় বিএনপির সমালোচনা করেন জামাতের নেতা। গণভোটের রায় বাস্তবায়ন করলে সরকারকে আর সমালোচনার মুখে পড়তে হবে না বলেও মন্তব্য তিনি করেন। এবং আজ বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। আমরা এ পর্যায়ে নির্বাচন কমিশনে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা আক্তার, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনার মাধ্যমে আমরা সরাসরি 11 দলীয় নেতারা যখন মনোনয়নপত্র জমা দিয়ে ব্রিফ করছিলেন সেই ব্রিফিংয়ে খানিকটা সময় ছিলাম। একটু বিস্তারিত জানাবেন তারা আর কি বলেছিলেন। এবং আরেক সহকর্মী আমাদেরকে জানিয়েছিলেন 1:30টা নাগাদ হয়তো বিএনপির পক্ষ থেকে এই নির্বাচন কমিশনের প্রতিনিধি আসার কথা। সেই প্রস্তুতি কেমন দেখছেন? আপনার কাছে নতুন কি তথ্য আছে?
রাকিব, নির্বাচন কমিশনে বিএনপি দুপুর 2টায় আসবে বলে আমরা এখন পর্যন্ত জানি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। তবে নির্বাচন কমিশন প্রস্তুত, যে কোনো সময় বিএনপি আসলে তাদের মনোনয়ন ফর্ম তারা জমা নেবেন এবং কিছুক্ষণ আগেই 11 দলীয় ঐক্যজোট তাদের মনোনয়ন ফর্ম জমা দিলেন নিয়ম অনুযায়ী এবং তাদের প্রার্থী অলি আহমেদের পক্ষে। এবং এরপর এই 11 দলীয় ঐক্যজোট নির্বাচন কমিশনে সাংবাদিকদের সাথে কথা বলেছে। তারা যেমনটি বলছে, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে 70 অনুচ্ছেদ অনুযায়ী ভোট হলে তো যারা সংখ্যাগরিষ্ঠতা আছে সংসদে, যে সংখ্যাগরিষ্ঠ সরকার দল তারা জিতবে, তাহলে তারা কেন ভোট করছেন? এর উত্তরে কিন্তু জামাতের যিনি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনি যেমনটি উত্তর দিয়েছেন যে আসলে ভোটে হার জিত আসলে তাদের জন্য বিষয় না, বিষয় হচ্ছে তারা গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে চান। তিনি যেমনটি বলেছেন যে আসলে 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছিল, এরপর আসলে তেমন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখা যায়নি। এবার জামাত চায় একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয় এবং এই ক্ষেত্রে তার একটি অভিযোগ করেছিলেন, সেটি হচ্ছে যে এর আগে গণভোটের রায়ে এই 70 অনুচ্ছেদের বিষয়ে তারা আলোচনা করেছেন ঐক্যমত্য কমিশনে। জামাতের সেক্রেটারি জেনারেল যেমনটি জানালেন যে তিনি জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের যেই বিষয়ে তারা একমত হয়েছিলেন 70 অনুচ্ছেদের বিষয়ে, সেই বিষয়ে বিএনপি চাইলে অধ্যাদেশ জারি করে এই 70 অনুচ্ছেদ সরিয়ে ফেলতে পারত রাষ্ট্রপতি নির্বাচনের আগে। এবং তাদের ভাষ্যমতে বিএনপি যদি এই কাজটি করত, বিএনপির জনপ্রিয়তা আরও বাড়ত বা গণতন্ত্রের ধারা বজায় রাখা যেত। এটি আসলে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি তারা এখন দাবি করছেন না, তবে তারা বলছেন যে বিএনপি এই কাজটি করলে ভালো হতো, এমনটি কিন্তু জামাত বলেছে। পাশাপাশি জামাতের যে 11 দলীয় ঐক্যজোটের যে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু বরাবরের মতো আরেকটি অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের যে অতিরিক্ত সচিব, তিনি বিএনপি দলীয়, তাকে নিয়ে এবারও কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন রাকিব। এরপরে বিএনপির যে প্রতিনিধি দল তারা হয়তো কিছুক্ষণ পর আসবেন এবং তারা এসে তাদের মনোনয়নপত্র জমা দিলে তারা যখন ব্রিফ করবেন আমরা আরো বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আপনার মাধ্যমে দর্শকদের। রাকিব, এবং আমরা অপেক্ষায় আছি ফারজানা আক্তার, নতুন নতুন তথ্য আসছে এবং সেগুলো আপনি প্রতিনিয়ত বার্তা কক্ষে দিচ্ছেন এবং পরবর্তী আপডেট নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জেনে নিতে পারবো। সহকর্মী ফারজানা আক্তার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। দর্শক, বলে রাখি, সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে এবং এতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে রিটকারী আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। আগামী রোববার বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এই রিটের উপর শুনানি হতে পারে। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে সেই দলের বিপক্ষে ভোটদান করেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে। তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হবার অযোগ্য হবেন না। আইনজীবী জানান, 70 অনুচ্ছেদের কারণে আইনজীবীরা স্বাধীনভাবে ভোট দিতে পারে না, তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়। কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। There have been 50 of us, business executives, who have flown in from all over the world representing the front line of American companies, 25 of the top American companies. American companies are very privileged to be the top investors from a foreign country in Bangladesh. আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, মামলা নিষ্পত্তির হার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আজ আরও 12 জেলায় ই বেইল বন্ড সিস্টেম চালু করা হয়েছে। এর আগে 16 জেলায় ই বেইল বন্ড সিস্টেম চালু হয়েছিল। যেসব জেলা মামলা নিষ্পত্তির হার কমাতে পারবে সে সমস্ত জেলা এবং সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন আইনমন্ত্রী। আগে 16টির সাথে এই ই বেইল বন্ড কর্মসূচিতে আমাদের আরও 12টি জেলা সংযুক্ত হলো। এই সংযুক্তিতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। মানুষের আস্থা, বিশ্বাস, ভরসার জায়গা যে জুডিশিয়ারি, সেই জুডিশিয়ারি আরও বেশি উন্নত জায়গায় পৌঁছতে পারলে মানুষ ন্যায় বিচার পাবে, সুশাসন পাবে, আইনের শাসন পাবে। সেরকম একটি জুডিশিয়ারিকে এগিয়ে নিতে আমরা বেল বন্ডের পাশাপাশি মিডিয়েশন এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটারগুলো আছে সেদিকে লক্ষ্য রাখবো বলে আমরা বিশ্বাস রাখি।
গ্যাস অনুসন্ধানে কূপ খনন জরিপ এবং নিজস্ব অর্থে বাস্তবায়িত প্রকল্পের ক্ষেত্রে সরকারি সীমার অতিরিক্ত ব্যয়ের ক্ষমতা চান বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এজন্য দুটি আলাদা চিঠি দিয়েছেন তিনি অর্থমন্ত্রীর কাছে, যাতে বলা হয়েছে সব প্রক্রিয়া অনুসরণ করে প্রকল্প বাস্তবায়ন সময় সাপেক্ষ, তাই বর্তমান সংকট কাটাতে বিদ্যমান 50 কোটি টাকা ব্যয়ের সীমা তুলে নেওয়া জরুরি। বিশ্লেষকরা মনে করেন এই অনুমোদন দেওয়া হলে অন্যরাও একই আবদার করার সুযোগ পাবে। ইমদাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতার 6 মাসে প্রায় পুরোটা সময়ই সরকারের নিত্যসঙ্গী বিদ্যুৎ ও জ্বালানি সংকট, বিশেষ করে গ্যাস সরবরাহ। একদিকে স্থানীয় উৎপাদন কমে যাওয়া, অন্যদিকে আমদানি ব্যয় ও যোগানের অনিশ্চয়তা ভোগাচ্ছে সব শ্রেণীর গ্রাহককে। এমন বাস্তবতায় নির্বাচনী ইশতেহার অনুযায়ী নিজস্ব উৎসে ব্যাপক অনুসন্ধান চালাতে চায় জ্বালানি মন্ত্রণালয়। তবে এক্ষেত্রে বড় বাধা প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের দীর্ঘসূত্রতা, যা থেকে রেহাই পেতে অনুমোদিত সীমার অতিরিক্ত ব্যয়ের ক্ষমতা চেয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বর্তমান নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 50 কোটি টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদনের ক্ষমতা রয়েছে মন্ত্রীদের হাতে। এর বেশি হলে তা পাশ করাতে হয় একনেক থেকে। কিন্তু গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের ক্ষেত্রে সেই সীমা শিথিলের অনুরোধ করা হয় ওই চিঠিতে, যা নিয়ে আপত্তি রয়েছে বিশ্লেষকদের। এই ধরনের উদাহরণ যদি একটা তৈরি হয়, তখন এই ঝুঁকিটা তো সবসময় থাকে যে অন্য কেউ অন্য কোনো একটা পরিস্থিতিকে ব্যাখ্যা করে এটাকে বারবার এই ধরনের যে বাইপাস করে একটা বিশেষ সুবিধার জায়গা সৃষ্টি করা, সেইটা করার চেষ্টা করবেন। এটা আমরা অন্যান্য ক্ষেত্রে কিন্তু দেখেছি যে সরকারের যেই একটা জবাবদিহিতা প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, সেই কাঠামোকে সাইডলাইন করে কিন্তু বিভিন্ন ধরনের নীতি সিদ্ধান্ত এর আগের সরকার নিয়েছে। বাড়তি ব্যয়ের ক্ষমতা চেয়ে পাঠানো দুটি চিঠিতে বলা হয় আগামী 5 বছরে 117টি কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের, যার মাধ্যমে বাড়তি গ্যাস যুক্ত হবে 153 কোটি ঘনফুট। এজন্য অনুসন্ধান, খনন, সাইসমিক সার্ভে, ওয়ার্ক ওভার এবং মূল্যায়নের জন্য 50 কোটি টাকার বেশি প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের ক্ষমতা দেওয়ার অনুরোধ করেন তিনি। অবশ্য তা ঠিক কত হবে সেটি নির্দিষ্ট করা হয়নি। আমরা দেখেছি এর আগে যে একনেকে অনেক ধরনের প্রকল্প আসলেই তারপরে কিন্তু এটা আবার পুনর্বিবেচনার ভিতরে যায়, কারণ মন্ত্রণালয় থেকে এটা নিজেদের যেহেতু এটা তারা করবেন, তাদের একক সিদ্ধান্তের ভেতরে এটা না আসাটাই ভালো। তাহলে আমাদের যেই কাঠামোটা আছে জবাবদিহিতার, সেইটা যুক্তিযুক্তভাবে থাকে। বর্তমানে স্থানীয় উৎস থেকে গ্যাস পাওয়া যাচ্ছে দৈনিক 160 কোটি ঘনফুটের আশেপাশে। ইমদাদ হোসেন, 71, ঢাকা। মালয়েশিয়ায় 250 অভিবাসীকে 3 মাসেরও বেশি সময় ধরে বেতন না দেওয়ার অভিযোগ উঠেছে প্লাইউড SDNBAHED নামে একটি কারখানার বিরুদ্ধে। দেশটির পাহাং রাজ্যের অভিবাসীদের মধ্যে 130 জনই বাংলাদেশি। ভুক্তভোগীরা বলছেন বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। বিস্তারিত মোস্তফা ইমরান রাজুর প্রতিবেদনে। পরিবারের স্বপ্ন পূরণে কলিং ভিসায় মালয়েশিয়ায় আসেন 130 জন বাংলাদেশি। কাজ শুরু করেন পাহাং রাজ্যের প্লাইউড SDNBAHED নামে একটি প্রতিষ্ঠানে। তবে কাজ মিললেও শুরু থেকেই কর্মীদের নানা বৈষম্যের অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আর এবার 3 মাসেরও বেশি সময় বেতন না পাওয়ার অভিযোগ তুলেছেন সেখানে কর্মরত 250 কর্মী। শুধু বাংলাদেশ নয়, বেতন না পাওয়াদের তালিকায় আছে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপালের কর্মীরাও। ভুক্তভোগীরা বলছেন অর্থের অভাবে মানবতার জীবনযাপন করছেন তারা। 130 জনের মতো একজন এখানে বাংলাদেশে আছি, আমরা যে খাবো সেই ব্যবস্থাটাও আমাদের নাই। কোম্পানি যেটা আমাদেরকে চুক্তিপূর্ণ ছিল যে হ্যাঁ কোম্পানি এরকম কাজ দিবে বা এরকম স্যালারি দিবে, আসলে কোনোটাই সত্যটা না। কর্মীদের অভিযোগ, সমস্যা সমাধানে মালয়েশিয়ার শ্রম বিভাগ ও কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তারা। আমাদের এখান থেকে অলরেডি একজনকে উঠাই নিয়ে গেছে এবং 17 জনের লিস্ট ছাড়া আমরা শুনতেছি 17 জনের লিস্ট করছে। কোনো কারণে এমবাসি যদি আমাদেরকে কোনো সহযোগিতা না করে, না আসে, তাহলে আমাদেরকে একজন একজন করে না বুক করে নেব, এটা ধরে রাখেন আপনারা। প্রবাসী এই কর্মীরা জানান প্রায় 5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় কাজের খোঁজে এসেছিলেন তারা। কোম্পানি দিতে রাজি না। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।